আমরা আলিফ ও ইয়া ব্যতীত আদার্স যে লেটার গুলো রয়েছে সেগুলোকে বলবো হরফে সই। ক্লিয়ার হলো দুটো পয়েন্ট? জি স্যার। ওকে, তাহলে আমরা হরফে হিজা কোনটা সেটা দেখলাম, হরফে সই কাটলা দেখলাম, হরফে ইল্লা। জি স্যার। ওকে, এই হচ্ছে তোমাদের বিষয় প্রথম পয়েন্ট। কিচ্ছু নেই, তোমাদের যে সিলেবাস রয়েছে আমি তো দেখে আমি মানে ভাবছিলাম যে এটা কি করে তৈরি হয়, এটা গ্রাজুয়েশন লেভেলের সিলেবাস, এটা তোমরা মাধ্যমিক লেভেলে এত সহজ সিলেবাস নেই মনে হয়, বলো? হ্যাঁ স্যার, মাধ্যমে একটু ডিফিকাল্ট। হ্যাঁ, তো খুব সহজ টপিক রয়েছে, একটু পরও দেখবে ফুল স্কোর তোমরা করতে পারবে, খুব ভালো রেজাল্ট করতে পারবে। আচ্ছা, তাহলে হরফে হিজা দেখলাম, হরফে সই দেখলাম, ইল্লাত দেখলাম, হরফে মোজাম দেখলাম, হরফে মুহমালা দেখলাম। এখানে উল্লেখ্য বিষয় হচ্ছে তোমাদের কি করতে হবে, এই পয়েন্ট গুলো বা এই টার্ম গুলো তোমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, অনেকে মনে রাখতে পারে না, যেমন হরফে সই কাকে বলা হয়, টার্ম যদি মনে না রাখে কি করে সংজ্ঞা করবে? তুমি যদি নিজেই না জানো যে হরফে সই বলতে কি বলা হয়, তাহলে তুমি আনসার লিখতে পারবে না। যদি তুমি জানো যে হরফে সহি মানে কনসোনেন্ট লেটার, অর্থাৎ যেগুলো কি ব্যঞ্জন বর্ণ লেটার, হ্যাঁ, অর্থাৎ হরফে ইল্লাত ছাড়া আরবি বর্ণমালায় যে সমস্ত বর্ণ রয়েছে হরফে ইল্লাত ব্যতীত সমস্ত হরফকে কি বলে, হরফে সহি বলা হয়। পরীক্ষা আসবে হরফে ইল্লাত কাকে বলে, তোমাকে বলতে হবে আরবি বর্ণমালায় হরফে ইল্লাত বলতে আলিফ অ ইয়া, যেটাকে বাংলা স্বরবর্ণ বলা হয়, ইংরেজিতে ভাওয়েল বলা হয়, সেই আলিফ অ ইয়াকে আমরা কি বলি, হরফে ইল্লাত বলে থাকি। একটু রেসপন্স করো। জি স্যার। ওকে, মামুন বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, চলো এবারে চলে যাব হরফে শামসিয়া এবং হরফুল কমারিয়া। যেটা যাওয়ার জন্য আমি তোমাদের ইংলিশ একটা পিডিএফ রেডি করেছি, আমি পিডিএফটা চলে যাব তোমাদের, অ্যাকচুয়ালি আমি পড়াবো ইংলিশ ভার্সনে পড়াবো, ঠিক আছে? তো ওই প্রথম টপিকটা এই বইতে ছিল না বলে আমি সেটা রেডি করতে পারিনি। হ্যাঁ, পিডিএফ রেডি করতে, যেহেতু বইতে ছিল না ওই টপিকটা। দ্বিতীয় পয়েন্ট যেটা রয়েছে হরফে শামসিয়া এবং কমারিয়া, এটা আমরা একটু ইংলিশে দেখে নেবো, নাকি তোমরা বাংলায় পড়তে চাও বলো? এক্সামটা কিরকম হবে, যেরকম হবে এরকম করতে হবে ডাইরেক্ট চল। হ্যাঁ, এক্সামে কিরকম হবে, মানে বাংলায় এক্সামের কথা বলি, এক্সামে তোমাদের বাংলা লিখতে হবে উত্তর, ঠিক আছে? তবে ইংলিশে পড়লে কি বেনিফিট হবে, ইংলিশে যদি তোমরা পড়ো বা ইংলিশে পড়লে তোমাদের যে সেকেন্ড সেমিস্টার যখন পড়বে বা আমি ফার্স্ট সেমিস্টারের কথা বলি, তোমাদের যে গ্রামার যে টপিক গুলো রয়েছে অনেক সময় তোমাদের ইংলিশে কিন্তু ট্রান্সলেট করতে দিতে পারে, ট্রান্সলেট ইংলিশে দেবে, বিভিন্ন গ্রামারের টপিক গুলো থেকে ইংলিশে ট্রান্সলেট করতে দেবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ইংলিশ না জানলে কিন্তু প্রবলেমে পড়ে যাবে, ইংলিশে কিন্তু ট্রান্সলেট করতে পারবে না। আর যদি আমি সেকেন্ড সেমিস্টারের কথা যাই বা থার্ড সেমিস্টারের কথা যাই, তোমাদের গ্রামারের বেশ কিছু টপিক থাকবে যেগুলো থেকে কিন্তু তোমাদের আরবিক থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে এবং ইংলিশ থেকে কিন্তু আরবিকে ট্রান্সলেট তোমাদের পরীক্ষা দেবে। এই জন্য তোমাদের সাজেস্ট করবে ইংলিশ থেকে তোমরা প্র্যাকটিস করো পড়া। তো তোমার কিন্তু একটু যদি স্কিল বাড়াতে চাও, তুমি বিভিন্ন জায়গাতে বা বিভিন্ন পড়াশোনা রিলেটেড যদি বিভিন্ন মিশনে যদি যুক্ত হতে চাও, এখন দেখবে লট অফ মিশন কিন্তু তোমাদের কি আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরেই কিন্তু ডিপেন্ডেন্ট, সব ইংলিশ মিডিয়াম। হ্যাঁ, তুমি একটা আরবিক টিচার হতে গেলেও তোমাকে ইংলিশে পড়াতে হবে, আরবিক ইংলিশেই পড়াতে হবে। এই জন্য তোমাদের আমি বলবো আরবিক আমরা যেহেতু পড়ছি, আরবিকের সাথে সাথে আমাদের ইংরেজি ভাষাটার স্কিলটা একটু বাড়ানোর জন্য তোমরা একটু ইংলিশ ভাষাতে পড়ার প্র্যাকটিস করবে এবং আমি তোমাদের ইংলিশ থেকেই পড়াবো। আর যদি বলো যে না স্যার আমাদের বাংলাতে পারেন, আমি বাংলায় পড়িয়ে দেবো, কোনো ব্যাপার নেই। এখন তোমরা বলো কি করবে? ইংরেজি পড়বো স্যার। হ্যাঁ, ইংরেজি পড়তে হবে, আমাদের শিখতে হবে। হ্যাঁ, না পারলে শিখতে হবে, চেষ্টা করতে হবে। ওকে, চলো, তো আমাদের যে পয়েন্টটা রয়েছে হরফুল শামসা এবং হরফুল কমারিয়া। ওকে, তো ইংরেজিতে এটাকে শামসা মিন্স আমরা এটাকে বলবো দা সোলার লেটার্স, আর হরফুল কমারিয়া মিন্স দা লুনার লেটার্স। আচ্ছা, এবারে একটু বিশ্লেষণ করে দেই। দেখো, তাহলে হরফে শামসা আমরা বলছি, হরফে শামসা বলতে হার্ফ বলতে কি বোঝায় বলো? হার্ফ মানে কি? হার্ফ মানে কি? অক্ষর। তুমি কি বললে? একজন বললে অক্ষর আর একজন বললে শব্দ। চলো তাহলে আমি এটাই আলোচনা করি। বর্ণ, অক্ষর, শব্দ, তিনটের মধ্যে পার্থক্য কি বলো? আমরা কোনটাকে অক্ষর বলি, কোনটাকে বর্ণ বলি, কোনটাকে শব্দ বলি? 1 মিনিট থিঙ্ক করো, 1 মিনিট তোমরা চিন্তা ভাবনা করে বলো। একটা অক্ষরকে সব অক্ষর বলা হয়, আর যখন মানে দুই তিনটা মিলে একটা ওয়ার্ড তৈরি হয় তাকে শব্দ বলা। আবার বলো, ঠিক করে বলো। একটা ওয়ার্ডকে অক্ষর বলা হয়, আর যখন দু তিনটা ওয়ার্ড মিলে একটা মানে কিছু হয় তাকে শব্দ বলে। মানে
হয়নি হয়নি। ওই এখানে এখানে আয়। আসলে বলো। ওই দিকে দেখতে পাবো না। কি? অক্ষর কাকে বলে? স্বর্ণ কাকে বলে? শব্দ কাকে বলে? চলো আমি বলে দেবো। জি স্যার বলেন। ওকে ওকে ঠিক আছে চলো। দেখো, বর্ণ বলতে বলা হয় আমরা অ আ হ্রস্বই দীর্ঘই যে লেটার, ইংলিশে আমরা লেটার বলি বা আমরা অক্ষর বলে থাকি, অ্যাকচুয়ালি ওগুলো অক্ষর না, ওগুলো হচ্ছে বর্ণ। অর্থাৎ অ আ হ্রস্ব এগুলো যখন আমরা লিখবো, যখন আমরা লেখার মাধ্যমে প্রকাশ করব, তখন এগুলোকে বলবো বর্ণ। কি বলবো? বলো। বর্ণ বলবো। আচ্ছা এখানে আরেকটা বিষয় যোগ করে দে তাহলে, ধ্বনি। বর্ণ, ধ্বনি, অক্ষর, শব্দ, চারটে বিষয় আমি এখন আলোচনা করব। পেজটা ক্লিয়ার করি, আমি লিখি। আমি আলোচনা করব বর্ণ, ধ্বনি, অক্ষর আর শব্দ, তাই তো? ওকে চল। বর্ণ আমরা সেটাকে বলবো যখন অ আ হ্রস্বই এইভাবে যখন আমরা লিখবো, লেখার মাধ্যমে যখন প্রকাশ করব, এগুলোর কি নিজস্ব অর্থ আছে বলো তো? আর কোনো অর্থ আছে? না। হ্রস্বের কোনো অর্থ নেই। তাহলে এগুলো অর্থাৎ অর্থহীন যে আমরা বর্ণ বলছি, যেগুলোকে আমরা লেখার মাধ্যমে প্রকাশ করছি, সেগুলোকে আমরা বর্ণ বলবো। যখন এগুলোকে আমরা উচ্চারণ করব, অ আ ই উ, তখন এগুলোকে বলবো ধ্বনি। যখন মুখ দিয়ে উচ্চারণ করব, তখন বলবো ধ্বনি। যখন এগুলো আমরা লিখবো, তখন এটাকে বলবো বর্ণ। ক্লিয়ার? বর্ণর কোনো নিজস্ব অর্থ থাকে না, কোনো অর্থ নেই। ওকে, এবারে চলে যাব। আচ্ছা ধ্বনিটা তাহলে কি বললাম? ধ্বনিটা হচ্ছে যে বর্ণগুলো আমরা লিখছি, লেখার মাধ্যমে প্রকাশ করছি, সেগুলো যখন মুখ দিয়ে উচ্চারণ করবো, সেটাকে আমরা ধ্বনি বলবো। যেমন আ ই, এই আটা একটা ধ্বনি, ই একটা ধ্বনি, উ একটা ধ্বনি। কিন্তু যখন ওগুলোকে আমরা লিখবো আ ই, তখন এগুলো হয়ে যায় বর্ণ। বুঝতে পেরেছো বর্ণ এবং ধ্বনির মধ্যে পার্থক্য, বা বর্ণ কোনগুলো এবং ধ্বনি কোনগুলো? কাকে বর্ণ বলবো, কাকে ধ্বনি বলবো? বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, এবারে আমি চলে যাব অক্ষর। অক্ষর হতে গেলে আমি একটা শব্দ লিখছি। আচ্ছা অক্ষরটা শব্দের সাথে যুক্ত, হ্যাঁ। আচ্ছা তাহলে আগে শব্দটা বুঝিয়ে দেই। শব্দ কাকে বলে বলো? শব্দ বলা হয় যখন কয়েকটি বর্ণ পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করবে, তখন সেটাকে আমরা শব্দ বলবো। যেমন ক একটা বর্ণ, ল একটা বর্ণ, ম একটা বর্ণ। আচ্ছা বলো তো, কর কোনো অর্থ আছে? না। লর কোনো অর্থ আছে? না। মর কোনো অর্থ নেই। তাহলে এগুলো একটা একটা কি বলো? বর্ণ তো। হুম। কয়েকটা ল একটা ম একটা বর্ণ, কারণ এগুলো আমরা লিখিত আকারে প্রকাশ করলাম, তাহলে এগুলো বর্ণ হয়ে গেল। এই তিনটে বর্ণ আমি এখন পাশাপাশি বসাচ্ছি, অ ল ম। আচ্ছা বলো তো এটার অর্থ আছে? জি। ওকে, তাহলে এটা হয়ে যাবে শব্দ। তাহলে আমরা শব্দ বলতে পারি যে কয়েকটি বর্ণ পাশাপাশি বসে যখন একটা অর্থ প্রকাশ করবে, তখন সেটাকে আমরা শব্দ বলবো। এটা দুটো বর্ণ হতে পারে, দুইয়ের অধিক বর্ণ হতে পারে। অর্থাৎ দুই বা দুইয়ের বেশি বর্ণ যখন পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করবে, সেটাকে আমরা শব্দ বলবো। তাহলে ক একটা বর্ণ ছিল, ল একটা বর্ণ ছিল, ম একটা বর্ণ ছিল, তিনটে বর্ণ পাশাপাশি বসানোর পরে একটা অর্থ পাচ্ছি, কলম। আমি যদি বলি ওই বন্ধু আমাকে একটা কলম দাও, তখন বন্ধু আমাকে একটা কলম দেবে, তাই তো? তাহলে তখন বন্ধু কিন্তু আমাকে খাতা দেবে না, কলমই দেবে। তাহলে কলম, এটার একটা অর্থ আমরা পেয়ে যাচ্ছি। যেহেতু অর্থ পাচ্ছি, সেহেতু আমরা এটাকে কি বলবো? শব্দ বলবো। ক্লিয়ার? বুঝতে পারলে? জি স্যার। কি কি আলোচনা হলো এই পর্যন্ত? বর্ণ দেখলাম, ধ্বনি দেখলাম এবং শব্দ দেখলাম। ওকে, এবারে আমাদের চলে যাব অক্ষরে। চলো, অক্ষরটা কি? অক্ষর হচ্ছে গেলে আমি একটা শব্দ লিখি, অক্ষরটা বোঝানোর জন্য আমি একটা শব্দ লিখি, যোগা যোগ। বলো তো এর অর্থ আছে? যোগাযোগ মানে এর কোনো অর্থ আছে? ভেবে বলো, যোগাযোগ। যোগাযোগ মানে বুঝতে পারছো না? যোগাযোগ মানে কি বোঝায়? একটা অর্থ দেয় তো আমাদের। অর্থ আছে। অর্থ আছে। যোগাযোগ বললে আমরা কিন্তু কোনো না কিছু বুঝতে পারছি। যে আমি যদি বলি আমি ওর সাথে যোগাযোগ করেছি, তখন কিন্তু বুঝতে পারছো যে স্যার ও আচ্ছা তার যোগাযোগ করেছে মানে ওর সাথে হয়তো দেখা সাক্ষাৎ করেছে, যোগাযোগ হয়েছে, তাই তো? তুমি কিন্তু একটা অর্থ বুঝতে পারছো। তাহলে এটা শব্দ হয়ে যাচ্ছে। আচ্ছা আর একটা আমি লিখি, আমাদের। এর একটা অর্থ আছে তো, বলো। আমাদের এর অর্থ আছে? আমাদের অর্থ আছে। তাহলে আমাদের ক
কয়েকটি বর্ণ পাশাপাশি বসানোর ফলে একটা আমরা অর্থ পাচ্ছি, তাহলে এটার একটা শব্দ হয়ে যাচ্ছে প্রথমত। ঠিক একইভাবে যোগাযোগ, এটা একটা শব্দ হয়ে যাচ্ছে। এবারে আমি এবার অক্ষরটা বার করবো, অক্ষর কোনগুলোকে বলবো। আচ্ছা বলো তো দেখি আমাদের এটার মধ্যে কয়টি অক্ষর রয়েছে এই শব্দের মধ্যে? 4টি। বলো কি কি অক্ষর রয়েছে বলো। আ ম দ র। এগুলো কি অক্ষর? এগুলোর নাম কি? এগুলো বর্ণ। হুম, আ ম দ র এগুলো হচ্ছে বর্ণ। আমার কোশ্চেন হোয়াট ইজ অক্ষর, তাই তো? আমি বললাম অক্ষরটা কি বাংলায়। দেখো অক্ষর বলতে মনে রাখবে, অক্ষর হচ্ছে, চলো অক্ষরটা হচ্ছে আমি আমরা যখন কোনো শব্দ যখন উচ্চারণ করি, যখন কোনো শব্দকে উচ্চারণ করি, উচ্চারণ করে আমাদের একটু ধাক্কা দিতে হয়। ধাক্কা মানে একটু ধাক্কা দিয়ে আমাদের শব্দগুলোকে উচ্চারণ করতে হয়। যেমন আমি যদি বলি আমাদের শব্দটা যদি উচ্চারণ করি, কবার ধাক্কা লাগছে দেখো তো একটু। আ মা দের কবার ধাক্কা লাগছে? 3 বার। 3বার। 3বার না? আমাদের উচ্চারণ করতে গেলে দেখো কি আসে, আ মা দের। তারপরে আমাদের এই পুরো শব্দটাকে আমরা উচ্চারণ করতে পারছি, তাহলে 3বার ধাক্কা দিতে হচ্ছে। তাহলে এই যে 3বার ধাক্কা দিলাম, এই 3টে ধাক্কা দেওয়ার কারণে এখানে আমরা কটা অক্ষর পেলাম? 3টা। এখানে কিন্তু 3টাই অক্ষর, নট 4টা, 4টা বর্ণ। আর অক্ষর কটা পেলাম বলো? 3টা। 3টা। ক্লিয়ার? ক্লাস কিন্তু ব্যতিক্রম লাগতে পারে, আমি আবারও বলছি, তোমরা ছোটবেলায় যা পড়েছো তার থেকে ক্লাসটা ব্যতিক্রম লাগবে, ঠিক আছে? ওই জন্য তোমরা ক্লাস শেষে একবার অ্যানালাইজ করে নেবে, ম্যাচ করে নেবে, বিভিন্ন স্টাডি করতে পারো, বই পুস্তক পড়তে পারো, ঠিক আছে? কারণ এগুলো অনেক সময় বাচ্চাদের অন্যভাবে শেখানো হয়, ঠিক আছে? ডিপলি আলোচনা করা হয় না, তারা নিজেরাও জানে না শব্দ কোনগুলোকে বলা হয়, বর্ণ কোনগুলোকে বলা হয়, আর অক্ষর কোনগুলোকে বলা হয়। আমরা যেটাই অক্ষর বলি সেটাকে বর্ণ বলি, সেটাকে আবার শব্দ বলি, তাই তো? বলো, এটা তো আমরা করে আসি। এই জন্য আমাদের প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খ ভাবে সঠিকভাবে জানতে হবে। তাহলে আমাদের শব্দটার মধ্যে আমাদের অক্ষর রয়েছে কয়টি? 4টি। কারণ 4বার, সরি 3টে অক্ষর রয়েছে। কয়টি অক্ষর রয়েছে? 3টে অক্ষর রয়েছে। কি করে বুঝলাম? কারণ আমাদের শব্দটিকে আমরা প্রোনাউন্সিয়েশন করতে গেলে আমাদের 3বার ধাক্কা দিতে হচ্ছে। আ মা দের, 3টা শব্দ পেলাম। এবারে বলো যোগাযোগ শব্দটার মধ্যে কয়টি অক্ষর রয়েছে? 3টি। বলো, ধাক্কা দিয়ে পড়ো ভালো করে, ভালো করে। যোগ, দা যোগ। 3টে, ভেরি গুড। 3টা অক্ষর রয়েছে। আচ্ছা এবার আমি আর একটা শব্দ দেই, আমি যদি বলি মা, বলো তো কয়টা অক্ষর রয়েছে? একটা। ভেরি গুড। আমি যদি বলি খাতা, 2টা। 2টা। আচ্ছা এবার আমি যদি বলি মামা, 2টা। ভেরি গুড। তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হলো? জবার স্যার। ধাক্কা আসবে। কি কি শিখলাম আমরা বলো? বর্ণ, ধ্বনি, অক্ষর আর শব্দ। অক্ষর শব্দ। শিখে মজা আসছে? আনন্দ পাচ্ছ শিখে? ভালো লাগছে? জি জি স্যার। স্যার। ওকে ভেরি গুড। চলো তাহলে হরফের শামসা যেটা আমি বললাম, হরফ বলতে আমরা বর্ণকে বোঝাই। তাহলে বর্ণ কোনগুলো? আলিফ, বা, তা, তা, হ্যাঁ, এই সা হয়ে গেল এটা, তা সা জিম, এগুলো একটা একটা কি বলো? বর্ণ। বর্ণ। ওকে ভেরি গুড। আচ্ছা শামসা কেন বলা হচ্ছে, এগুলো আমরা রিজনটা দেখবো কেন শামসা বলা হচ্ছে। তো এইগুলো জানার আগে তুমি জাস্ট এটার যে মেন যে নেমটা মনে রাখো। হরফের শামসা বলতে আমাদের আরবিকে আলিফ থেকে ইয়া পর্যন্ত যে হরফ রয়েছে এটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটাকে নাম দিতে পারি হরফুল শামসিয়া, আর একটাকে কি নাম দেবো? হরফুল কমারিয়া। কমারিয়া। ওকে, ইংলিশে কি বলবো? সোলার লেটার, যেটা হচ্ছে শামসা সেটাকে বলবো সোলার লেটার, আর যেটাকে কমারিয়া বলছি সেটাকে বলবো লুনার লেটার। অথবা এখানে কি বলতে পারো বলো তো? মুনি লেটার করতে পারো, হ্যাঁ মুনি লেটার্স অথবা লুনার লেটার্স, ঠিক আছে? তাহলে হরফুল কমারিয়াকে বলছি লুনার লেটার্স, হরফুল শামসিয়াকে বলছি সোলার লেটার। এই দুটো পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। পরীক্ষা কিন্তু ডাইরেক্ট দেবে যে হোয়াট ইজ
দ্য সোলার লেটার্স। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট সোলার লেটার্স, এভাবে কিন্তু কোশ্চেন দেবে। এই জন্য তোমাদের টার্ম গুলো মনে রাখতে হবে, টার্ম গুলো মুখস্থ রাখতে হবে। সোলার লেটার মানে শামসিয়া, লুনার লেটার মানে হরফুল কমারিয়া। ক্লিয়ার? দুটো পয়েন্ট মনে থাকবে। জি স্যার। ওকে, চলো পরবর্তী স্টেপে আমরা চলে যাব। এখানে বলা হচ্ছে অল দ্য 28 অ্যারাবিক লেটার্স আর ডিভাইডেড ইনটু টু ক্যাটাগরিজ। অর্থাৎ অ্যারাবিকে যে 28টি লেটার রয়েছে সেই লেটার গুলোকে আমরা দুটো ভাগে, দুটো ক্যাটাগরিতে কিন্তু ভাগ করা হয়। হ্যাঁ, অল দ্য 28 অ্যারাবিক লেটার্স, অর্থাৎ অ্যারাবিকে যে 28টা লেটার রয়েছে, বর্ণ রয়েছে, আর ডিভাইডেড, সেগুলোকে ডিভাইড করা হয় ইনটু টু ক্যাটাগরিজ। কটা ক্যাটাগরিতে বলো? দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটা হচ্ছে হরফে শামসিয়া, যেটাকে বলা হচ্ছে দা সোলার লেটার্স, আর একটা আমরা বললাম কি বলতো, হরফুল কমারিয়া, কমারিয়া। দা লুনি লেটার্স অথবা মুনি লেটার্স। ওকে, এবার দেখো হরফে শামসিয়া কেন বলা হচ্ছে, হরফুল কমারিয়া কেন বলবো আমরা, কারণটা আমাদের এবার জানতে হবে। দেখো বলছে when the Arabic definite particle, আচ্ছা ডেফিনাইট পার্টিকেল মানে কি জানো? পার্টিকেল মানে অব্যয়, হ্যাঁ মনে রাখবে। আচ্ছা, ডেফিনাইট মানে কি জানো? নির্দিষ্ট, তাই তো? আমরা জানি আর্টিকেল, আমরা পড়েছি আর্টিকেল দুই প্রকার, একটা ডেফিনাইট আর্টিকেল আর একটা ইনডেফিনাইট আর্টিকেল। ডেফিনাইট মানে নির্দিষ্ট। ওকে, নির্দিষ্ট মানে মনে রাখবে, বলছে when the Arabic definite particle alif lam is used before the letters of the group, হ্যাঁ গ্রুপ মিন্স এখানে কোন গ্রুপের কথা বলেছে? হরফে শামসিয়া, ঠিক আছে? আচ্ছা চলো আগে তোমাদের ডেফিনাইট পার্টিকেলটা বুঝিয়ে দেই। মনে করো বাইতুন মানে কি বলো তো? ঘর। বাইতুন মানে ঘর। শব্দটা মারিফা না নাকিরা? মারেফু। পারবে? বলো, চেষ্টা করো। নাকেরা, শব্দটা নাকেরা। বাইতুন মানে কি? ঘর, এ হাউস, যে কোনো একটা ঘর হতে পারে। কি করে বুঝলাম যে এটা নাকেরা? কারণ তানবিন রয়েছে। আমরা জানি নাকেরা কি হয়, তানবিন গ্রহণ করে। সাধারণত জেনারেলি নাকেরা কি করে? তানবিন গ্রহণ করে। আচ্ছা, এবারে আমরা যদি বাইতুনের আগে আলিফ লাম যুক্ত করে দেই, এর মানে কি হয়ে যায় বলতো? ঘরটি, দা দা হাউস, হাউস। তাই তো? তাহলে আলিফ লাম আসার কারণে কিন্তু বাইট যেটা ছিল, নাকেরা শব্দ ছিল, সেটা কি হয়ে গেল? নির্দিষ্ট হয়ে গেল, তাই না? ডেফিনাইট হয়ে গেল। এখানে বলা হচ্ছে when the Arabic definite particle, অর্থাৎ ডেফিনাইট করার জন্য যে অব্যয় রয়েছে আলিফ লাম, এটাকে বলে ডেফিনাইট পার্টিকেল। অর্থাৎ আলিফ লাম যদি আরবিকে কি হয়? ইউজ করা হয়, ব্যবহার করা হয় বিফোর দ্য লেটার্স অফ দিস গ্রুপ। অফ দিস গ্রুপ মানে এই হরফে শামসার যে গ্রুপ রয়েছে, হরফে শামসার যে হরফগুলো রয়েছে, ওই হরফগুলোর মধ্যে যদি আলিফ লাম ইনপুট করা হয়, ঠিক আছে? অর্থাৎ হরফুল কমারিয়া মানে কোন, হরফে শামসিয়া মানে কোনগুলো? চলো আমি একটা লাইন লিখছি এখানে, হ্যাঁ। কি লিখলাম? হক কা খৌফ আজিব গামে। লেখাটা বুঝতে পারছো? জি। তোমাদের হরফে শামসিয়া কোনগুলো এবং হরফুল কমারিয়া কোনগুলো আমি এখানে একটা বাক্যের মাধ্যমে সব বুঝিয়ে দেবো, কোনো কিছু মুখস্থ করা লাগবে না। চলো, হক কা খৌফ, হা মিন্স এখানে কি পাচ্ছি? হকের মধ্যে কি পাচ্ছি? হা পাচ্ছি, আর কাপ। কফ, তাই তো? জি। কাপ পাচ্ছি, আলিফ পাচ্ছি, আর কি রয়েছে? খ পাচ্ছি, অ, হা, আইন, জিম। খাতা এগুলো নোট করো, হ্যাঁ। ইয়া, বা, গয়েন, মিম, হা, হা, ইয়া। কি কি পেলাম বলো তো এই লাইনটার মধ্যে আমি? আ, কফ, কাফ, আলিফ, খ, অ, ফা, আইন, জিম, ইয়া, বা, গয়েন, মিম, হা, ইয়া, তাই তো? এই অক্ষরগুলো পেলাম তো? জি স্যার। ওকে, এই যে অক্ষরগুলো পেলাম এই একটা লাইনের মাধ্যমে, এই সমস্ত অক্ষরগুলোকে বলা হয় হরফুল কমারিয়া। কি বলবে বলো? হরফুল কমারিয়া। এবারে আমি দেখো তোমাদের এখানে যে লিস্ট রয়েছে হরফুল কমারিয়ার লিস্ট, এবার দেখে নাও। দেখো লুনার লেটার্স,
লেখা রয়েছে। এবারে আমি যে অক্ষরগুলো লিখেছিলাম মিলে নাও তো, একটা একটা করে ম্যাচ হচ্ছে কি দেখো তো। আমি আলিফ দিয়েছিলাম তো, জি পা দিয়েছিলাম, দিয়েছিলাম তো, হক্কা খৌফ জি আজিম, স্যার। জিম দিয়েছিলাম, হুম। হা, জি। খ, হুম। আইন, হুম। গইন, হুম। ফা, কফ, কাফ, মিম, হা, ও, ইয়া। বলো, আমি যে লাইনটা লিখেছিলাম সবগুলো ম্যাচ হয়েছে? জি স্যার। হুম। একটা বাইরে নেই তো? না। ওকে, তাহলে তোমাদের আলাদা করে মুখস্থ করা লাগবে না। হ্যাঁ, হরফুল কমারিয়া কোনগুলোকে পরীক্ষা যদি আসে হরফুল কমারিয়া গুলো লিখো। তোমরা জাস্ট একটা লাইন মনে রাখলেই হরফুল কমারিয়া সব লিখতে পারবে। লাইনটা কি বললাম? হক্কা খৌফ আজিব গামে। এই লাইনটা জাস্ট মনে রাখলেই এর মধ্যে যে লেটার গুলো রয়েছে প্রত্যেকটা লেটারকে আমরা কি বলবো? হরফুল কমারিয়া বলবো। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আর হরফুল শামসা কোনগুলোকে বলবো? হরফুল কমারিয়া বাদে অন্য যে লেটার গুলো রয়েছে সেই লেটারকে আমরা বলবো হরফুল শামসিয়া। হরফুল কমারিয়া বাদে আরো যে লেটার গুলো রয়েছে আরবিকে সমস্ত লেটার গুলোকে বলবো হরফুল শামসিয়া। ক্লিয়ার? বুঝতে পারলে? জি স্যার। ওকে, চলো এবারে দেখো তোমাদের এবারে এই প্যারাটা বুঝে দে। বলছে when the Arabic definite particle, যখন অ্যারাবিকের যে আলিফ লাম এটা ডেফিনাইট পার্টিকেল বলা হয়, কারণ নির্দিষ্ট অব্যয় কোন শব্দের সামনে যদি নাকের শব্দের সামনে যদি আলিফ লাম যুক্ত হয় তখন সেই শব্দটা নির্দিষ্ট হয়ে যায়, তাই এটাকে বলা হচ্ছে ডেফিনাইট পার্টিকেল। যখন ডেফিনাইট পার্টিকেল কি হবে? ইজ ইউজ, ব্যবহার করা হবে বিফোর দ্য লেটার অফ দিস গ্রুপ। অফ দিস গ্রুপ মানে কোন গ্রুপের কথা বলা হচ্ছে? হরফুল শামসা গ্রুপের যে লেটার গুলো রয়েছে সেই লেটার গুলোর মধ্যে কোন একটা লেটারের আগে যদি আলিফ লাম যুক্ত করা হয় তাহলে কি হবে? লাম ইজ ড্রপড ইন প্রোনাউন্সিয়েশন। লাম কিন্তু উচ্চারণগত দিক থেকে প্রোনাউন্সিয়েশনগত দিক থেকে ড্রপ করে যাবে। অর্থাৎ যখন আমরা উচ্চারণ করব তখন লামের উচ্চারণ করব না, কিন্তু লেখার ক্ষেত্রে কিন্তু লিখতে হবে। লামের উচ্চারণ কিন্তু আমরা কিন্তু লেখার ক্ষেত্রে লিখতে হবে as the letter shin, which is the first letter of the word shams. Sam, তারপর কি বলা হচ্ছে? Sun falls in this category. আচ্ছা, বলছে যেহেতু শিন যে লেটারটা রয়েছে এখানে, শিন যেটা দেখতে পাচ্ছ, শিনটা যেহেতু হরফে শামসার মধ্যে পড়ে যাচ্ছে, আর সেহেতু শিনটা কিন্তু শামসুন শব্দের এই প্রথম যে লেটার, প্রথম লেটার হওয়ার কারণেই কিন্তু আহ এই ক্যাটাগরিতে যে লেটার গুলো পড়ছে সেই লেটার গুলোকে বলা হচ্ছে হরফুস শামসিয়া। অর্থাৎ নামকরণের ক্ষেত্রে নামকরণ দেখো বলছে হরফুস শামসিয়া। হরফুস শামসিয়া যখন নামকরণ করছি এই শামসিয়ার প্রথমে শিন রয়েছে তো, বলো শিন আছে। আর শিন যেহেতু এটা শামসিয়ার যে লেটার গুলো রয়েছে তার মধ্যে একটা হচ্ছে শিন। আর শিন যেহেতু শামসিয়ার শব্দ থেকে উদ্ভূত হয়েছে তার কারণে কিন্তু সান, শামসুন অর্থাৎ সান ফলস ইন দিস ক্যাটাগরি। অর্থাৎ শামসুন যে শব্দটা রয়েছে এই শব্দটা মধ্যে যেহেতু শিন শব্দ, শিন বর্ণটা পড়ে যাচ্ছে, এই কারণে কিন্তু সমস্ত শামসার মধ্যে যে সমস্ত লেটার গুলো পড়বে সমস্ত লেটার গুলোকে একসাথে কি বলা হবে? হরফুস শামসা বলা হবে। বুঝতে না পারলে আমাকে আরেকবার নক করে, আমি আবার একবার বলে দিচ্ছি। বলো হরফুস শামসিয়া কোনগুলো এবং কেন হরফুস শামসা বলা হচ্ছে? হরফুল শামসা বলা হচ্ছে হরফুল কমরিয়া বাদে অন্য যে লেটার গুলো রয়েছে সমস্ত লেটারকে বলা হবে হরফুল শামসিয়া। যেহেতু হরফুল আর এখানে একটা ফাংশন কি দেখলাম, যখন হরফুল শামসিয়ার আগে আলিফ লাম যুক্ত হবে তখন লামের উচ্চারণ হবে না, কিন্তু লেখার ক্ষেত্রে লিখতে হবে, কিন্তু লামের কিন্তু উচ্চারণ করা যাবে না। ফর এক্সাম্পল দেখো, এক্সাম্পলটা দেখে নাও। বলছে আর তামারু শব্দটা কি ছিল? তা মিম র, তাই তো? জি। আচ্ছা, তামারু শব্দ, তামারুটার এখানে শব্দের প্রথমে তা রয়েছে। এবার বলো তাটার শামসা নাকি কমারিয়া? শামসিয়া। কেন শামসা হচ্ছে? কারণ কমারিয়ার মধ্যে তাটা নেই। আমরা যখন একটা লাইন পড়েছিলাম, আমরা যখন অ্যানালাইজ করেছিলাম দেখলাম তাটা শামসা, কমারিয়ার যে লেটার রয়েছে সেখানে নেই, তাহলে তাটা হয়ে যাচ্ছে শামসিয়া। এখন আমাদের কায়দা যেটা পড়েছে এখানে আলিফ লাম যুক্ত হওয়া। যদি কোনো শব্দের আগে শামসিয়া লেটার দিয়ে যদি কোনো শব্দ শুরু হয় তাহলে শামসিয়া লেটারের আগে যদি আলিফ লাম আমরা যুক্ত করি তাহলে কি করবো বলো? লামের উচ্চারণ করতে পারবো? না, লাম উচ্চারিত হবে না। তাহলে কি হবে বলতো? পরের অক্ষরটা কি হবে? তাজদিদ পড়ে যাবে। আর তামারু,
তাহলে যেহেতু লামের উচ্চারণ হচ্ছে না, তাহলে তার পরের অক্ষরটা উচ্চারণ করতে হবে, আর পরের অক্ষরে উচ্চারণ করতে গেলে আমাদের মুসাদ্দার দিতে হয় বা তাজদিদ বলি আমরা, তাই তো? জি তাজদিদ দিতে হয়, তাজদিদ দিয়ে পড়তে হচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে কি আত-তামারু। যখনই আমরা আত-তামারু বলছি, লামের উচ্চারণটা কি হচ্ছে? না হচ্ছে না, সেটা এখানে বলা হয়েছে, ঠিক আছে? এখানে সেটাই বলা হয়েছে, when the Arabic definite particle is used before the letter of the group of this group, the lam is dropped in pronunciation, উচ্চারণগত দিক থেকে লামটা ড্রপ করে যাবে। আর কি বলছে, and the letter shin which is the first letter of the word shamsun, শামসুনের শব্দের প্রথম লেটার যেহেতু শিন, stand first in this category, এই জন্য কি হচ্ছে বলছে stand first in this category, all the letters of this group are called the solar letters, আর সেই কারণেই শামসিয়ার মধ্যে আরো যে সমস্ত লেটার গুলো পড়ে যাচ্ছে, সমস্ত লেটার গুলোকে একসাথে আমরা হরফে শামসিয়া বলছি বা সোলার লেটার বলছি। যেহেতু শিন দিয়ে শুরু হচ্ছে শামসিয়া, আর শিন যেহেতু হরফে শামসিয়ার একটা লেটার, আর এই শামসিয়ার মধ্যে আরো যে সমস্ত লেটার গুলো পড়ে যাচ্ছে, সমস্ত লেটার গুলোকে আমরা একসাথে শামসিয়া বলে দিচ্ছি। ক্লিয়ার? হরফে শামসিয়া বলছি। চলো এক্সাম্পল গুলো এবার একটা একটা করে পড়ো, আর বুঝতে পারছো কিনা দেখো, অনুবাদ দরকার নেই, জাস্ট এক্সাম্পল গুলো পড়ো। আত-তামারু, আস-সাল্লাজাতু, আস-সাল্লাজাতু লামের উচ্চারণ হচ্ছে না। আদ-দুক্কানু লামের উচ্চারণ হচ্ছে না, কারণ দাল এটা হচ্ছে হরফুল শামসিয়া। আজ-যাহাবু, আজ-যাহাবু লামের উচ্চারণ হচ্ছে না। আজ-যাহাবু, আর-রজুলু, আর-রজুলু লামের উচ্চারণ হচ্ছে না। আজ-যাইতুন লামের উচ্চারণ হচ্ছে না। আস-সাইয়ারাতু লামের উচ্চারণ হচ্ছে না। আশ-শামসু দেখো লামের উচ্চারণ হচ্ছে না। ক্লিয়ার? বুঝতে পেরেছো? বলো হরফে শামসিয়াটা বুঝতে পেরেছো? জি স্যার ওকে, এবারে তোমাদের কাজ থাকবে কি, তামারু মানে কি ছিল? ডেট, তাই তো? তামারু মানে ডেট, যেহেতু আর তামার হয়ে যাচ্ছে, তাহলে ইংলিশ কি হবে? দ্য ডেটস দা ডেট। সাল্লা জাতুন মানে ফ্রিজ, একটা ফ্রিজ, তাই তো? জি আর যেহেতু আলিফলাম যুক্ত হয়েছে, তাহলে কি হবে? দা। দ্য ফ্রিজ দুক্কানুন মানে শপ, এ শপ, আলিফলাম যুক্ত হয়েছে, কি হবে? দা দ্য শপ। শপ আচ্ছা, জাহাবুন মানে গোল্ড, আর গোল্ড, আর জাহাবু দা গোল্ড। রজুলুন মানে আ ম্যান, আর রজুলু দা ম্যান। ক্লিয়ার? জি স্যার এবার প্রত্যেকটা ওয়ার্ডে মানে করতে পারবে তো মুখস্থ করে? আর সাবুন, সাবুন মিন্স শপ, আর শপ, শপ মানে সাবান, আর সাবুন দা শপ। জয়ফুন মানে গেস্ট, হ্যাঁ, আর গেস্ট, আর জয়ফুন মানে দা গেস্ট। কবিলাতুন মানে আর টেবিল, আর কবিলাতু দা টেবিল। জিল্লু মানে আর শ্যাডো, আর জিল্লু মানে দা শ্যাডো। লিবাসুন মানে আর ড্রেস, আর লিবাসু দা ড্রেস। নারুন মানে ফায়ার, আর নারু মানে দা ফায়ার। ওকে, এবারে আমরা the lunar letter যেটা রয়েছে হরফুল কমরিয়া দেখে নেব। when the Arabic definite particle alif lam is used before the letter of this group, অর্থাৎ হরফুল কমরিয়ার মধ্যে যে সমস্ত হরফগুলো রয়েছে, যেগুলো আমরা পড়লাম, ওই সমস্ত হরফগুলোর আগে যদি আলিফ লাম ব্যবহার হয়, আলিফ লাম যদি যুক্ত করা হয়, the alif lam is not dropped in pronunciation, সরি the lam is not dropped in pronunciation, উচ্চারণগত দিক থেকে কিন্তু লামটা ড্রপ করবে না। উচ্চারণের সময় কিন্তু লামটার আমরা উচ্চারণ করতে হবে, লামটাকে অনুচ্চারণ করতে পারবো না, অর্থাৎ লামটাকে আমাদের উচ্চারণ করতে হবে, সেটা ড্রপ করা যাবে না। the letter of which is the first letter of this word of the word কমার, কমার শব্দের যেহেতু ফার্স্ট লেটার অফ, হ্যাঁ, আর এটা যেহেতু একটা কমারিয়া লেটার, এই কারণে মুন ফলস ইন দিস ক্যাটাগরি, চাঁদ কিন্তু এই ক্যাটাগরিতে পড়ে যাবে, অর্থাৎ কমার এই ক্যাটাগরিতে পড়ে যাচ্ছে। অল দ্য লেটার্স অফ দিস গ্রুপ আর কল্ড দ্য লুনার লেটার, আর এই কারণে সমস্ত লেটার গুলোকে, অর্থাৎ এর আওতায় যে সমস্ত লেটার গুলো চলে আসবে, সমস্ত লেটার গুলোকে একসাথে আমরা কি বলবো? হরফুল কমারিয়া বলবো। ক্লিয়ার? বুঝতে পেরেছো নাসিরা? নাসিরা? জি স্যার ওকে, তাহলে কি দেখলাম হরফুল কমারিয়া কোনগুলোকে বলা হয় এবং কেন বলা হয়? কমারিয়া শব্দটার প্রথম লেটার কফ যেহেতু
কি হচ্ছে, কফের আগে আলিফলাম যুক্ত করলে লামটা যেহেতু আমাদের উচ্চারণ করতে হয়, এই কারণে কমারিয়া এটা কিন্তু আমাদের এই ক্যাটাগরির মধ্যে পড়ে যাচ্ছে, হরফুল কমারিয়া ক্যাটাগরিতে পড়ে যাচ্ছে। আর কমারিয়া প্রথম লেটার কফ, সেই কারণে এর আওতায় আরো যে সমস্ত লেটার গুলো পড়ছে, সমস্ত লেটার গুলোকে আমরা হরফুল কমারিয়া বলছি। কোন কোন লেটার পড়ছে? হক কা খৌফ আজিব গামে একটা লাইন বললাম, এই লাইনের মধ্যে যে লেটার গুলো রয়েছে প্রত্যেকটা লেটার হরফুল কমারিয়া। ক্লিয়ার? জি স্যার। এবারে তাহলে বলো তো লামের উচ্চারণ হবে হবে কি হবে না? হবে। 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 বাইতুন মানে কি? এ হাউস। এবারে বলো তো এটা উচ্চারণ করো। আল বাইতু। আল বাইতু। বলো তো লামের উচ্চারণ করছি তো? জি স্যার। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের হরফুল কমারিয়া। যেমন আল আবু। আল আবু। আব্বুন মানে কি? পিতা। আবুন মানে কি? পিতা। ফাদার। আর আল আব্বু মানে কি হবে? দা ফাদার। বাইতুন মানে? এ হাউস। এ হাউস। আল বাইতু মানে? দা হাউস। আচ্ছা। মামুন বলো জামালুন মানে কি? ক্যামেল। এ ক্যামেল। শুধু ক্যামেল বললে হবে না, ঠিক আছে? কারণ কেন ক্যামেল বলা যাবে না? কারণ মনে রাখবে, আসলে শব্দটা ছিল জামালুন। হ্যাঁ, জামালুন। এর তানবিন রয়েছে না, তানবিন থাকার কারণে ইংলিশে এটাকে আমরা এ অথবা অ্যান্ড দিয়ে ট্রান্সলেট করি। ঠিক আছে, তানবিন থাকলে আমাদের সেই ওয়ার্ডকে ট্রান্সলেট করার সময় এ অথবা অ্যান্ড লিখতে হবে সে শব্দের আগে। জামালুন মানে ক্যামেল, কিন্তু যেহেতু তানবিন রয়েছে তাহলে আমাদের এর আগে হয়তো এ লিখতে হবে অথবা অ্যান লিখতে হবে। কোথায় এ লিখতে হয়, কোথায় অ্যান লিখতে হয় জানো তো? ভয়েল সাউন্ডের আগে অ্যান লিখতে হয়, কনসোনেন্ট সাউন্ডের আগে এ লিখতে হয়, তাই তো? হুম। তাহলে সি হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, এই জন্য আমরা এ লিখবো, এ ক্যামেল। কেন এটা লিখছি আমরা? এটা লেখার কারণ হচ্ছে, বা এ বা অ্যান কেন লিখবো, কারণটা হচ্ছে আমাদের শব্দের শেষে যদি তানবিন থাকে তাহলে ট্রান্সলেট করার সময় আমাদের আর্টিকেল এ এবং অ্যান এ কনভার্ট হয়ে যায়, এই জন্য আমরা সেই শব্দের আগে এ অথবা অ্যান লিখবো। ক্লিয়ার? ওকে, তাহলে জামালুন মানে এ ক্যামেল। আচ্ছা, ইংলিশ হয়ে যাচ্ছে আল জামালু দা ক্যামেল। ওকে, তারপরে কি রয়েছে এটা বোঝা যাচ্ছে না। আচ্ছা চলো, এটা হচ্ছে ঈশা। ঈশাউন মানে কি? ডিনার। আর ডিনার। আল ঈশা মানে দা ডিনার। ওকে, গদাউন মানে লাঞ্চ, তাই তো? আল গদা মিন্স দা লাঞ্চ। ফাকিহাতুন মানে? এ ফ্রুট। ভেরি গুড। আল ফাকিহাতু? দা ফ্রুট। আচ্ছা, এবারে একটা বিষয় বলে দেয়, ফাঁকি হাতুন ছিল তখন আলিফলাম যুক্ত করছে, এখানে তানবিনটা পড়ে গিয়ে একটা পেশ হচ্ছে, তাই তো? হুম। কেন বলো তো? কারণ একটা অক্ষরে আলিফ লাম আর তানবিন একসঙ্গে থাকে না। ভেরি গুড, ভেরি গুড। কোন শব্দের সাথে আলিফলাম এবং তানবিন একসাথে বসে না। আর আলিফলাম যেহেতু মারিফা আমাদের এর জন্য ব্যবহার হচ্ছে, আমরা জানি কি করতে হবে, মারিফার যেহেতু বসছে সেজন্য আমরা তানবিন ওখানে দিতে পারবো না। আলিফলাম যুক্ত হলে আমাদের কি করতে হয়, দুটো পেজ থাকলে বা তানবিন থাকলে আমাদের ওটা সিঙ্গেল করতে হয়, তাই তো? এই জন্য আমরা একটা পেজ দিয়ে প্রকাশ করেছি। ভেরি গুড, ঠিক আছে। তারপরে বলছে কালবুন মানে কুকুর, আর ডগ আল কালবু দা ডগ, মসজিদুন আ মস্ক আল মসজিদু দা মস্ক, হাওয়াউন ইয়ার আল হাওয়াউ দা ইয়ার, ওয়ালাদুন আ বয় আল ওয়ালাদু দা বয়। আচ্ছা, আর কি আছে? ইয়াদুন আ হ্যান্ড আল ইয়াদু দা হ্যান্ড। ওকে, ক্লিয়ার? এইটুকু হরফে শামসিয়া কমারিয়া ক্লিয়ার হলো? জি স্যার। ওকে চলো, এখানে কি রয়েছে হরফে ইল্লাত। আমরা যেটা আগে আলোচনা করেছি হরফে ইল্লাত কোনগুলোকে বলা হয়, তারপরে এখানে ইংলিশে যেটা লেখা রয়েছে আমি একটু বলে দেই। আচ্ছা, বড় হরফে ইল্লাত কোনগুলো, আরবিকে কোনগুলো আছে? আলিফ ওয়াও ইয়া। হ্যাঁ, এগুলোকে হরফে ইল্লাত বলা হচ্ছে। ঠিক আছে, হচ্ছে অলসো কল্ড লং ভাওয়েল এন্ড রিটার্ন ভাওয়েল। এটাকে কিন্তু লং ভাওয়েলও বলা হয় এবং রিটার্ন ভাওয়েলও বলা হয়। আচ্ছা, যেটা হরফে ইল্লাত যেটা বলছি, ভাওয়েল যেটাকে বলছি, এটাকে লং ভাওয়েলও বলা হয় এবং রিটার্ন ভাওয়েলও বলা হয়। কেন লং ভাওয়েল বলা হয়? বলো। বা ও পেশ কি হয়? বা ও পেশ বু। আমরা যখন আউযু বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমরা কি বলি? আউ, এখানে এক আলিফ টান হয় তো? জি।
ওকে, একালিপ টান হয়। তাহলে আবার যখন বলবো কলা, কলা, এখানে একালিপ টান হবে তো? হুম, হ্যাঁ, জি। টান হবে। আপনি একালিপের টান হয়েছে। ভেরি গুড, ভেরি গুড। আমি সেটা এখানে বোঝাতে চাচ্ছি। অলসো কল্ড লং ভাওয়েল, যখন আমরা উচ্চারণ করবো, যখন আমরা পড়বো, তখন কিন্তু আমাদের একালে টান দিয়ে পড়তে হয়। যেমন কলা ইয়া বুনাইয়া, কলা কলা বলে আমরা টান দেই। আমরা এটাকে বলি আলিফ মাদ্দা বলি, তাই না? হ্যাঁ, আলিফ সাকিন ডান সাইডে জবর থাকলে আলিফ মাদ্দা বলি, অ সাকিন ডান সাইডে পেশ থাকলে অমাদ্দা বলি, ইয়া সাকিন ডান সাইডে যেতে থাকলে ইয়া মাদ্দা বলি। তাহলে আলিফ ও ইয়া কিন্তু আমরা লং করে আমাদের সাউন্ড দিতে হয়, এই জন্য এটাকে লং ভাওয়েল বলা হচ্ছে। এবং রিটেনও কিন্তু আমাদের এটা কোথায় রিটেন ভাওয়েল, আমরা কিন্তু এটাকে লিখি, তাই না? কপ আলিফ জবর কল, আমাদের স্লো ক লু। তাহলে এখানে কিন্তু রিটেনের ক্ষেত্রেও কিন্তু আমরা আলিফ ও ইয়া যেটা থাকছে ওর পিল্লাত আমরা কিন্তু লিখছি, এই জন্য এটাকে রিটেন ভাওয়েল বলা হয়। ক্লিয়ার, বুঝতে পেরেছো? জি। Okay, there are 5 vowels in English. English এ 5টা vowel রয়েছে। These vowels determine how a word is to be pronounced. এই vowel গুলো কিন্তু আমাদের কি করে কি করে একটা ওয়ার্ড এর pronunciation হবে সেটা কিন্তু এই vowel গুলো এসে কিন্তু আমাদের বুঝিয়ে দেয়। There is not even a single word in English which does not consist of 1, 2 or more vowels. বলছি ইংলিশে এমন কোনো ওয়ার্ড নেই যে ওয়ার্ড গুলোতে কিন্তু ভাওয়েল থাকে না বা ভাওয়েলের উচ্চারণ হয় না। যেমন আমি যদি বলি কলম, কলম বলো তো, এটা উচ্চারণ করতে গেলে ভাওয়েল আসে তো? কলম, কলম, লোক, ও আসে না? জি। হ্যাঁ, তাহলে এখানে যেটা বলা হচ্ছে, আমরা কিন্তু ইংরেজিতে এমন কোনো ওয়ার্ড নেই যে ওয়ার্ড গুলো উচ্চারণ করার সময় ভাওয়েল সাউন্ড আসবে না। ভাওয়েল সাউন্ড অবশ্যই থাকবে। এটা একটাও থাকতে পারে, দুটাও থাকতে পারে, অথবা বেশিও থাকতে পারে। ওকে, চলো। তাহলে এখানে কি দেখলাম যে হরফ ইল্লাতকে লং ভাওয়েল বলা হচ্ছে এবং রিটেন ভাওয়েল বলা হচ্ছে। ইংরেজিতে ভাওয়েল রয়েছে, 5টা ভাওয়েল রয়েছে, যে ভাওয়েল গুলো কিন্তু অবশ্যই একটা ওয়ার্ডকে প্রোনাউন্সিয়েশন করার জন্য ডিটারমাইন করে। আর কি করে, ইংরেজিতে এমন কোনো শব্দ নেই যে শব্দগুলোতে ভাওয়েল সাউন্ড থাকে না। আচ্ছা, দেয়ার আর অনলি 3 ভাওয়েলস ইন আরবিক, কিন্তু আরবিক আমাদের 3টে ভাওয়েল রয়েছে, আলিফ ওয়া ইয়া। ভাওয়েল ইজ কল্ড হরফ ইল্লাত, যে ভাওয়েল গুলোকে হরফ ইল্লাত বলা হয়। এটা হচ্ছে হরফ, এটা সিঙ্গুলার রয়েছে। আর হরুফুল ইল্লাত এটা বহুবচন রয়েছে, হরফ মানে বহুবচন, হরুফ প্লুরাল রয়েছে ইন আরবিক। তাহলে কি বললাম, আরবিকে যে ভাওয়েল গুলো রয়েছে আলিফ ওয়া ইয়া, এই ভাওয়েল গুলোকে কি বলা হয়, হরফ ইল্লাত বলা হয়। The Arabic vowels are similar to the English vowels in some way. আচ্ছা, আরবিক যে ভাওয়েল গুলো রয়েছে সেগুলো কিন্তু ইংলিশের সাথে কিন্তু সামঞ্জস্য রক্ষা করে বা একই রকম হিসাবে কাজ করে, ঠিক আছে? যেমন এখানে বলছে দাস আলিফ স্ট্যান্ডস ফর এ, আলিফ যেটা রয়েছে এটা ইংলিশে এ, এই হিসেবে কাজ করে। হ্যাঁ, আলিফ যেটা রয়েছে আলিফ, এটাকে ইংলিশে এ বলা হয়, এ ভাওয়েল। অ যেটা রয়েছে ও, এটাকে ইংলিশে ও এবং ইউ এর অর্থ দেয়। ইয়া যেটা রয়েছে এটা ইংলিশে ই এবং আই এর অর্থ দেয়। অর্থাৎ এখানে বলছে আরবিক ভাওয়েলস আর সিমিলার টু দ্য ইংলিশ ভাওয়েলস ইন সাম ওয়ে। বলছে কিছু ক্ষেত্রে কি দেখা যায় যে না, আরবিকের যে ভাওয়েল গুলো রয়েছে সে ভাওয়েল গুলো কিন্তু ইংলিশের ক্ষেত্রে সেম অর্থ প্রকাশ করে। আলিফ ও ইয়া আমাদের ইংলিশে এই আই ইউ এর অর্থ প্রকাশ করে। এটা প্রকাশ করে কি এসে, অ এসে, না এটা প্রকাশ করে আলিফ এসে, অটা প্রকাশ করে এই ও এবং ইউ এর অর্থ প্রকাশ করে অবশ্যই, এবং ইয়া যেটা রয়েছে এটা অর্থ দেয় ই এবং আই যে ভাওয়েল রয়েছে সেম অর্থ কিন্তু আমাদের ইয়াটা প্রদান করে। বুঝতে পেরেছো কি বলতে চেয়েছে এখানে? জি স্যার। জি। ক্লাসটা বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, চলো। তারপরে কি বলা হচ্ছে, আনলাইক ইংলিশ ইট ইজ নট নেসেসারি ইন আরবিক দ্যাট ইজ ওয়ার্ড শুড হ্যাভ আ হরফ ইল্লাত। বলছে ইংরেজির ক্ষেত্রে, হ্যাঁ, আনলাইক ইংলিশ, ইংলিশের মতো ইট ইজ নট নেসেসারি ইন আরবিক, আরবিকের প্রয়োজন নেই দ্যাট ইজ ওয়ার্ড শুড হ্যাভ আ হরফ ইল্লাত, যে প্রত্যেক ওয়ার্ডে হরফ ইল্লাত থাকবে। বা যেটা আমরা ভাওয়েল দেখলাম ইংলিশের ক্ষেত্রে যেমন প্রতিটা শব্দে ভাওয়েল সাউন্ড থাকে, ঠিক তেমনই আরবিকের ক্ষেত্রে যে প্রতিটা শব্দে ভাওয়েল সাউন্ড থাকবে এরকম কোনো ব্যাপার নেই, নাও থাকতে পারে, এর কোনো প্রয়োজনীয়তা নেই। আনলাইক ইংলিশ, ইংলিশের মতো, হ্যাঁ, ইট ইজ নট নেসেসারি, প্রয়োজন নেই ইন আরবিক, আরবিকের ক্ষেত্রে দ্যাট যে ইচ ওয়ার্ড শুড হ্যাভ আ হরফ ইল্লাত, যে প্রত্যেকটা ওয়ার্ডের হরফ ইল্লাত থাকবে, এটার প্রয়োজন নেই আরবিকে। কেননা আমি যদি বলি কলা কফ লাম মিম, এখানে বলা তো হরফ ইল্লাত রয়েছে না। নেই, তো সেটাই বলছে আরবিকে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে যে প্রতিটা ওয়ার্ডের মধ্যে হরফে ইল্লাত থাকবে এরকম কোনো ব্যাপার নেই।
কোনো প্রয়োজন নেই। বাট কিন্তু ইফ ইট ইজ ফাউন্ড ইন আ ওয়ার্ড, যদি একটা ওয়ার্ডের মধ্যে পাওয়া যায় হরফ ইল্লাত পাওয়া যায়, পার্টিকুলারলি ইন অ্যান অ্যারাবিক ভার্ব, বিশেষ করে অ্যারাবিক ভার্বের মধ্যে যদি হরফ ইল্লাত পাওয়া যায়, তখন কি হয়? ইট ইজ মোস্ট লাইকলি দ্যাট ইট উইল চেঞ্জ ইটস নর্মাল প্যাটার্ন ইন আ ওয়ে অর অ্যানাদার। তখন কি হয়? ওই ভার্বের যে প্যাটার্ন থাকে সেই প্যাটার্নটা কিন্তু তার যে নর্মাল যে প্যাটার্ন থাকে সেই প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ ভার্বের যে ফাংশন যেটা রয়েছে, ভার্ব কিন্তু পরিবর্তন হয়। যেমন আমরা যদি বলি কলা, এটা মাদ্দা মূল মাদ্দা মূল বর্ণ কি রয়েছে এর মধ্যে বলো তো? কলার মধ্যে মূল মাদ্দা কি আছে? কফ অ লাম, তাই তো? কউল, সেখান থেকে কিন্তু কি হচ্ছে? কলা হচ্ছে, তাই তো? তাহলে কফ অউলাম ছিল। আমরা যদি গদ্দান গুলো যদি আমরা পড়ে থাকি বা মাদ্দা যদি নির্ণয় করে থাকি, সেক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি কলা যেটা রয়েছে, কলা ইয়াকুলু ভাবে নাসরিয়ান শুরু থেকে এর মূল মাদ্দা রয়েছে কফ অউলাম। তাহলে অটা কি রয়েছে বলো তো? ওর বিল্লাত তো। জি স্যার। কিন্তু ভার্বের মধ্যে কি হয়েছে বলো তো? অটা কোথায় চলে গেল? আলিফে চলে আসলো, কলা হয়ে গেল। কলা অটা কিন্তু এখানে ছিল কফ অউলাম, সেখান থেকে অটা গায়েব হয়ে এখানে আলিফে পরিবর্তন হলো। তো আবার এখানে যখন আমরা করছি ইয়াকুলু, দেখো এখানে কলার যে আলিফটা ছিল, আলিফটা কোথায় চলে গেল? অয় কনভার্ট হয়ে গেল, বা আলিফটা গায়েব হয়ে গেল, এখানে অয়ের আবির্ভাব হলো, তাই তো? দেখো কলা যেটা ছিল এখানে ফেলে মাঝিতে আলিফ ছিল, ইয়াকুলু যখন বলছি এখানে আলিফটা কোথায় গেল? আছে? না। নেই। তো সেটা এখানে বলা হচ্ছে, বলছে ইফ ইট ইজ ফাউন্ড ইন আ ওয়ার্ড পার্টিকুলার ইন অ্যারাবিক ভার্ব, যদি অ্যারাবিক ভার্বে যদি হরফ ইল্লাত তুমি পাও, দেখতে পাও, তখন কি হবে? ইট ইজ মোস্ট লাইকলি দ্যাট ইট উইল চেঞ্জ ইটস নরমাল প্যাটার্ন ইন আ ওয়ে অর অ্যানাদার। তখন কি হবে? এই ভার্বের যে একটা প্যাটার্ন থাকে, যে নরমাল সাধারণত যে গঠন যেটা থাকে, সাধারণ গঠন, সেই গঠনটা কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু চেঞ্জ হতে পারে। যেটা আমরা একটু আগে এক্সাম্পল সহকারে দেখলাম, কলা ছিল হরফ ইল্লাত এসেছিল, আবার ওখানে তখন ফেলে মাঝিতে চলে মুদারে চলে গেলাম, ইয়াকুল হয়ে গেল, আলিফটা গায়েব হয়ে গেল। এইভাবে কিন্তু আমাদের হরফ ইল্লাত কি হয়? যখন ফেলের মধ্যে থাকে তখন কিন্তু ফেলের যে নরমাল প্যাটার্ন থাকে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। বুঝতে পেরেছো কি বলতে চেয়েছে? জি স্যার। ওকে ওকে, এত ডিপলি অ্যাকচুয়ালি প্রয়োজন হয় না, তারপরে আমরা ডিপলি একটু আলোচনা করলাম যাতে করে তোমাদের একটু নলেজ থাকে। তোমাদের জাস্ট পরীক্ষা থাকবে হরফ ইল্লাত কাকে বলা হয়, হরফ ইল্লাত কোনগুলো, তোমরা লিখে দিলে হরফ ইল্লাত হচ্ছে আলিফ ওয়া ইয়া। হ্যাঁ এই। আচ্ছা এরপরে কি হয়? হরফে কমারিয়া কাকে বলা হয়, কোনগুলো লেখো, এটা আসতে পারে, উদাহরণ দিতে পারে, যে এক্সাম্পল দাও। হরফে শামসিয়া কাকে বলে, উদাহরণ সহ সংজ্ঞা দাও। হ্যাঁ এইভাবে পরীক্ষা প্রশ্ন আসতে পারে। এই হচ্ছে ব্যাপার, এছাড়া কিছু নেই তোমাদের। ঠিক আছে? আচ্ছা তাহলে বলো তো আমরা আজকে কি কি শিখলাম? বলো কি কি টপিক আজকে আমরা আলোচনা করলাম, বা কি কি শিখলাম আজকে আমরা আজকের ক্লাসে? হুরুফুস শামসিয়া, হুরুফুল কামারিয়া আর হুরুফুল ইল্লাত। হরফ ইল্লাত, আর কি জানলাম? হরফুল হিজা, হুরুফুল হিজাইয়া, হুরুফুস সাহিয়া। হরফুস সহি। আচ্ছা ঠিক আছে, তো ঠিক আছে আজকে আমরা এখানে রাখছি, হ্যাঁ অন্যদের ক্লাস রয়েছে।